থাকার আখ্যা। নমস্কার, দূরদর্শনের হ্যালো ডিডি বসুন্ধরা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আরো একবার। আমরা জানি, আমরা প্রাত্যহিক জীবনে আমরা অনুভব করছি যে ক্রমশই চাহিদা বাড়ছে আমাদের বৈদ্যুতিক শক্তির, একই সঙ্গে খনিজ তেলের। কারণ খুব স্বাভাবিকভাবে দেখুন, অফিসে, বাড়িতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, কলকারখানায় বাড়ছে বিদ্যুতের প্রয়োজন, এবং একই সঙ্গে গাড়ির সংখ্যাও বোধহয় দিনে দিনে ক্রমশ বাড়ছে। কিন্তু এই এত শক্তির ব্যবহার আজকে আমাদের বসুন্ধরার বুকে আমাদের পরিবেশ দূষণের বোধহয় অন্যতম প্রধান কারণ। তাই আমাদের তো এই দূষণ কমাতেই হবে, আমাদের তো গড়ে তুলতেই হবে আমাদেরই স্বার্থে স্বচ্ছ এবং নির্মল বসুন্ধরা। তাই নির্মল পরিবেশের জন্য বিকল্প শক্তিই বোধহয় একমাত্র কাঙ্ক্ষিত বা একমাত্র পথ বলা যায়। এই অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টি নিয়েই আজকে আপনাদের সঙ্গে হ্যালো ডিডি বসুন্ধরায় আমরা আলোচনা করব, এবং আমাদের সঙ্গে আজকে আলোচনায় বিশিষ্ট অতিথি রয়েছেন। আপনাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় প্রফেসর হিরণময় সাহা, চেয়ার প্রফেসর অ্যান্ড কোঅর্ডিনেটর, সেন্টার অফ এক্সেলেন্স ফর গ্রিন এনার্জি অ্যান্ড সেন্সর সিস্টেম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর তাপস চক্রবর্তী, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতা। তাপস বাবু, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে আজকে আমাদের সমস্ত দর্শক বন্ধু পেয়েছেন, এবং এই মুহূর্তে আমরা জানি যে কিছুদিন আগেই শেষ হয়েছে বিশ্ব পরিবেশ সম্মেলন, যেটা প্যারিসের পরিবেশ সম্মেলন শেষ হয়েছে। কিন্তু তারপরে আজকে সারা পৃথিবী কি ভাবছে, সেই সম্মেলনের যা চিন্তা, যা রেজলিউশন বেরিয়ে এসছে, সেই রেজলিউশনকে বাস্তবায়িত করবার জন্য সারা পৃথিবী কিভাবে ভাবছে, এই নিয়ে আপনাদের কাছে আমরা শুনবো। প্রথমেই আমি প্রফেসর চক্রবর্তীর কাছে যাবো, যে এখনো যে শক্তি প্রচন্ড ভাবে ব্যবহৃত হয়, সেই বহুল পরিচিত শক্তি বা ব্যবহৃত শক্তিকে আমরা বলি যে পুনর্নবীকরণ অযোগ্য শক্তি বা নন রিনিউয়েবল এনার্জি। এই নন রিনিউয়েবল এনার্জি কেন বলে এই শক্তিগুলিকে? নন রিনিউয়েবল এনার্জি সম্বন্ধে বলতে গেলে প্রথমে আমাকে বলে নিতে হয়, আমাদের এই পৃথিবীতে সিভিলাইজেশনের আদি লগ্ন থেকে শক্তির ব্যবহার চলে আসছে, এবং যে শক্তিগুলো আমরা প্রচলিতভাবে ব্যবহার করছি সেগুলি প্রচলিত শক্তি। আর আজকের এই আধুনিক সমাজ ব্যবস্থা বিদ্যুৎ হচ্ছে সর্বাধিক ব্যবহৃত শক্তি, এবং বিদ্যুৎ উৎপাদন করতে গেলে আমাদের কতগুলো সঞ্চিত শক্তির সঞ্চিত ভান্ডার ব্যবহার করে সেই বিদ্যুৎটাকে প্রস্তুত করতে হয়। তার মধ্যে প্রথমেই বলতে হয় কয়লা এবং খনিজ তৈল। এই জীবাশ্ম ভস্মীভূত করে যে শক্তিটা বিদ্যুৎটা তৈরি করা হয়, সেই বিদ্যুৎ সবচেয়ে বেশি সস্তায় আমরা প্রস্তুত করতে পারি। তার জন্যেই, যেহেতু প্রোডাকশন কস্ট খুব কম, সেই জন্যেই মানে অত্যধিক পরিমাণে কয়লা এবং খনিজ তৈল সারা পৃথিবীতে ব্যবহার করা হচ্ছে। আমাদের ভারতবর্ষে কয়লার ব্যবহার সবচেয়ে বেশি হিসেবে এই কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলকেই সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে, আপনি বলছেন? হ্যাঁ, তাই সারা পৃথিবী জুড়ে? সারা পৃথিবী জুড়ে। তার মধ্যে ভারতবর্ষে কয়লা, এবং আমেরিকা এবং এই নর্থ সাবকন্টিনেন্ট, এই আরবিয়ান কান্ট্রি, ওইদিকে খনিজ তৈলটা বেশি ব্যবহার করছে। আর আমাদের দেশে যেহেতু কয়লার ভান্ডারটা প্রচুর, সে কারণে কয়লাটা আমরা ব্যবহার করছি। আচ্ছা। তারপরে রয়ে গেছে কয়লা বা খনিজ তৈল ব্যবহার করে মেইনলি আমরা হিট এনার্জি দিয়ে টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করি। আমাদের হিট এনার্জিটা প্রয়োজন। তার বিকল্প পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি থেকে আমরা সেই বিপুল পরিমাণে তাপ শক্তি পেতে পারি, সেটা ব্যবহার করেও বিদ্যুৎ তৈরি করা যায়। কিন্তু তাতেও প্রাকৃতিকভাবে প্রকৃতিকে নানান রকমভাবে ভারসাম্য নষ্ট হওয়ার মতো সম্ভাবনা থেকে যায়। তারপর রয়ে গেছে বৃহৎ আকারে কোনোরকম আমরা আপাত দৃষ্টিতে বলতে পারি যে পরিবেশে কোনোরকম বিঘ্ন বা ব্যাঘাত ঘটে না, কিন্তু তাতেও বিঘ্ন ঘটে। একটা জলবিদ্যুৎ প্রকল্প করতে গেলে বিশাল অঞ্চলকে প্লাবিত করে একটা জলাধার তৈরি করতে হয়। হয় সেটা প্রচুর জনপদকে
বিলুপ্ত করতে হয়, অথবা বন্য প্রাণীদের বাসযোগ্য স্থানগুলোকে বা সমস্ত প্রাকৃতিক সম্পদকে ডুবিয়ে দিয়ে সেই রিজার্ভার তৈরি করতে হয়। আচ্ছা, এবং সেটাও আমাদের প্রকৃতির জন্য কাঙ্ক্ষিত নয়। তাছাড়া জলাধার থেকেও কিন্তু গ্রিন হাউস গ্যাস, আমরা যেটা বলছি কয়লা বা খনিজ তৈরি থেকে গ্রিন হাউস গ্যাস তৈরি হয়, সে জলাধার থেকেও হয়। যখন জলাধারে প্রচুর জল সঞ্চিত হচ্ছে, সেই জলের মধ্যে নানান রকম প্রাণী এবং উদ্ভিদ নিমজ্জিত হয়ে যায়, সেগুলো পচে যখন ডিগ্রেড হয়, তার থেকে মিথেন এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাস তখন আমাদের এই ক্লাইমেটে ছড়িয়ে পড়ে। এক্স্যাক্টলি। এবং একই সঙ্গে সেটা জলের ক্ষেত্রে ইউট্রফিকেশনও ঘটে, যেটা জলের জলাশয়ের পরিবেশের জন্য খুব একটা বাঞ্ছিত নয়। সেই জল দূষণটাও সেক্ষেত্রে ঘটে। তাই তো আপনি যেটা বলছেন যে ডিগ্রেডেশন ঘটার ফলে, পচন ঘটার ফলে সেখানে জলের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যায়, অর্থাৎ জলটা দূষিত বা পলিউটেড হয়ে পড়ে। প্রফেসর চক্রবর্তীর কাছে যেটা শুনছিলাম যে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে সেই কয়লাই হোক বা খনিজ তেল, অর্থাৎ আমরা সেই ভরসা করে আছি এখনো ফসিল ফুয়েলের উপর বা জীবাশ্ম জ্বালানির উপর, এবং সারা পৃথিবীতে এখনো পর্যন্ত 80%-এরও বেশি কিন্তু ব্যবহৃত হচ্ছে এই ফসিল ফুয়েল, যার একটা অন্যতম প্রভাব বোধহয় স্যার আপনি এটা আমাদের একটু বলে দিন যে অন্যতম প্রভাব তো আমরা জানি যে গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং, যেটা প্যারিস সম্মেলনেও বারবার এই কথাটা উঠে এসেছে যে কতটা টেম্পারেচারকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে। এই গ্লোবাল ওয়ার্মিংটা ঠিক কেন ঘটছে, অর্থাৎ এটার সঙ্গে আমাদের ব্যবহার করার শক্তির ঠিক রিলেশনটা কোথায়? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি আরেকটু সংযোজন করিনি চক্রবর্তীর কথার সঙ্গে। এটা হচ্ছে যে আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন নন রিনিউয়েবল, তার কারণ এই কয়লা বলুন, খনিজ তেল বলুন বা নিউক্লিয়ারের যা বলুন, এরা কিন্তু একটা সঞ্চিত আছে একটা সীমিত সংখ্যা। যেমন ধরুন 200 বছরে হাজার হাজার বছর ধরে যে কয়লা সঞ্চিত হয়েছিল, যে খনিজ তেল সঞ্চিত হয়েছিল, সেটা গত 200 বছরের মধ্যে আমরা প্রায় এক্সস্ট করে এনেছি। এবং তেলের সম্পর্কে বলা হচ্ছে যে আর ম্যাক্সিমাম টেনে টুনে হয়তো 40 থেকে 50 বছর আমাদের পৃথিবীর ভান্ডারে যে তেল আছে সেটা দিয়ে চলবে। ভয়ঙ্কর কথা। হ্যাঁ, আর কয়লার ক্ষেত্রেও টেনে টুনে 100 বছর, এবং তারও কয়লার কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে আগের চাইতে। তাই সেটাও আমাদের মনে রাখতে হবে যে তাদের ভান্ডারটাও কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এই জন্যই আর কি তারা নন রিনিউয়েবল। ঠিক। আচ্ছা, এবার আপনি যেটা আমরা তৈরি করতে পারছি না। তৈরি করতে, কারণ আমাদের প্রাকৃতিক নিয়মে কয়লা তৈরি করতে তো হাজার হাজার বছর লাগে। এক্স্যাক্টলি। আর একটা হচ্ছে যেটা আপনি বললেন গ্লোবাল ওয়ার্মিং, কয়লা কার্বন, আর কার্বনকে পড়ালে আপনার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, পেট্রোলের মধ্যেও কার্বন রয়েছে, তার থেকে পড়ালেও আপনার কার্বন ডাইঅক্সাইড রয়েছে। আর এই কার্বন ডাইঅক্সাইড শুধু নয়, কার্বন ডাইঅক্সাইড, মিথেন বা এই জাতীয় যে গ্যাসগুলো, এদের একটা প্রপার্টি হচ্ছে যে এরা অবলোহিত রশ্মি, ইনফ্রারেড যেটাকে বলে, সেটাকে অ্যাবজর্ব করে আমরা একটু স্ক্রিনেও দেখে এবং পারবো এমিটও করে। আর অবলোহিত রশ্মি মানে কি তাপশক্তি। তাপশক্তিটা হচ্ছে বেসিক্যালি অবলোহিত ইনফ্রারেড থেকে আসে। তাহলে সূর্য থেকে যে রশ্মি এসে পড়ছে, যে অনন্ত শক্তি পৃথিবী পৃষ্ঠে আপতিত হচ্ছে, তা থেকে বেশ কিছু রিফ্লেক্টেড হয়ে অ্যাটমসফিয়ারে ব্যাক করে আবার ফেরত যাওয়ার কথা স্পেসে। কিন্তু যদি মাঝপথে এই কার্বন ডাইঅক্সাইডের লেয়ার আমাদের অ্যাটমসফিয়ারে থাকে বা মিথেনের লেয়ার যদি থাকে, তবে তারা ওই ইনফ্রারেড রেডিয়েশনটাকে অ্যাবসর্ব করে আবার রিএমিট করছে পৃথিবীর সারফেসে। এর ফলে কি হচ্ছে, তাপটা আর বেরোতে পারছে না। যে তাপটা সূর্যের থেকে সে পৃথিবী পৃষ্ঠে পড়ছে, সেটা ট্র্যাপড হয়ে যাচ্ছে অ্যাটমসফিয়ারে, কার্বন ডাইঅক্সাইড লেয়ার আবার ফিরে আসছে। এবং এর ফলেই হচ্ছে কি, তাপ যদি এইভাবে ওঠানামা আটকে থাকে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এটাকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। ঠিক তাই, যার জন্য এটা কিন্তু নাইট্রোজেন, অক্সিজেন, অন্যান্য যে গ্যাসগুলো রয়েছে, তারা কিন্তু এই কাজটা করছে। মূলত কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন এবং আরো দু একটা গ্যাস আছে, তাদের পরিমাণে তার মানে কি আমরা বলতে পারি যে এই গ্যাসগুলো একটা থার্মাল জ্যাকেটের মতো কাজ করছে পৃথিবীর পৃষ্ঠের উপর। ঠিক, যার ফলে এগুলোকে যার জন্য গ্রিন হাউস গ্যাস বলা হয়। কারণ শব্দটা এসছে এই জন্যে, আপনারা জানেন যে চাষবাসের সময়ের জন্য অনেক স্পেশাল প্ল্যান্টস এর কাল্টিভেশনে একটা কাঁচের একটা আপনার ডোম মতো দেওয়া হয়, সেই ডোমের মধ্যে আপনার প্ল্যান্টস করা হয়, সেগুলোকে বলা হয় গ্রিন হাউস। এই গ্রিন হাউস এফেক্টটা হচ্ছে যখন ওই কাঁচের ভিতর দিয়ে সূর্যের আলোটা আসে, তখন সূর্যের আলোটা এসে যখন পড়ছে, রেডিয়েট হয়ে আবার যখন যাচ্ছে, তখন কিন্তু ওই কাঁচটা আটকে দিচ্ছে। কাঁচটা
গাছটা ওই ইরেডিয়েটেড ওই অবলোহিত রশ্মিটাকে যেতে দিচ্ছে না, তা ওখানেই থাকছে, তাতে ওয়ার্মিং হচ্ছে, গরম হচ্ছে, গাছগুলোর পক্ষে ভালো হচ্ছে। কিন্তু এক্ষেত্রে গোটা পৃথিবীর ক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড সেই কাজটা করে কিন্তু খারাপ কাজ করছে। এক্স্যাক্টলি, একেই বলে গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং এ বর্তমানে কিরকম টেম্পারেচার বাড়ছে বা কতটা কন্ট্রোলের মধ্যে রাখা উচিত, যদি একটু প্রফেসর চক্রবর্তী বলেন। আমি স্যারের আলোচনা কন্টিনিউশন করেই বলছি, গ্রিন হাউস গ্যাস আমি স্ক্রিনেও দেখাতে চাই। প্র্যাকটিক্যালি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের কিছু গ্যাস রয়েছে। সেই গ্যাসগুলোর মধ্যে যে গ্যাসগুলো 3টে বা 4টে পরমাণু নিয়ে গঠিত, সেই গ্যাসগুলি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। সেই গ্রিন হাউস গ্যাসগুলো যখনই আমাদের হিটটা রেডিয়েট হচ্ছে, সেটাকে অ্যাবজর্ব করে নিয়ে প্রকৃতিতে গ্লোবাল ওয়ার্মিং করছে। তার পাশাপাশি আরেকটা জিনিস বিশাল ক্ষতি করছে। কিরকম ক্ষতি করছে? গ্রিন হাউস গ্যাস আমাদের ওজোন লেয়ার বলে একটা লেয়ার রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে, জাস্ট লাইক এ মেমব্রেন, একটা চাদরের মতো। সেই চাদরটার মেইন কাজ হচ্ছে, যখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে, তার সঙ্গে আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মিও পৃথিবীর বুকে আশ্রে পড়ে, যেগুলো আমাদের প্রাণী এবং উদ্ভিদ কুলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। সেই অতি বেগুনি রশ্মিগুলোকে ওজোন লেয়ারটা ছেঁকে ফিল্টার করে তারপর আমাদের পৃথিবীতে সূর্যের আলোটাকে পাঠাচ্ছে। এই গ্রিন হাউস গ্যাস আমাদের ওজোন লেয়ারটাকে ডিপ্লেটেড করছে। তার জন্যে ওজোন লেয়ারটা দিনে দিনে যদি সেখানে থিনার হয়ে গিয়ে ফুটো হয়ে যায়, তার মধ্যে দিয়ে অতি সহজে অতিবেগুনি রশ্মি এসে আমাদের মানব এবং সমস্ত প্রাণী এবং উদ্ভিদ প্রাণকে বিনষ্ট করতে পারে। তার জন্য গ্রিন হাউস গ্যাসটা আমাদেরকে মিনিমাইজ করতেই হবে। গ্রিন হাউস গ্যাস যেরকম তাপমাত্রা বৃদ্ধি করছে, তার পাশাপাশি ওজোন লেয়ারকেও আমাদের ডিস্টার্ব করছে। তার মধ্যে প্যারিসে কিছুদিন আগে 30 নভেম্বর থেকে 12ই ডিসেম্বর অবধি 196টা দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে এই প্রথমবার একসঙ্গে সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নেয় যে আমাদের এই বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিকে 2 ডিগ্রির নিচে রাখতে হবে। বর্তমানে আমাদের এই বায়ুমণ্ডলের অ্যাপ্রক্সিমেট তাপমাত্রা রয়ে গেছে, অ্যাভারেজ তাপমাত্রা রয়ে গেছে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। এই 14 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এটা সারা পৃথিবীর অ্যাসপেক্ট, গ্লোবাল এভারেজ 14 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই 14 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটাকে বাড়তে আমরা দিতে পারি 1.5 ডিগ্রি পর্যন্ত। সেটাকে লিমিট ধরা হয়েছে এই প্যারিস সম্মেলনে। তার মানে 2 ডিগ্রির নিচে আপ টু 1.5 পর্যন্ত আমরা বাড়তে পারি। বাড়লে পর আমাদের এই প্রকৃতি বিনষ্ট হবে না। তার বেশি যদি হয়, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সবচেয়ে বড় বিপদ যেটা হবে, আমাদের গ্লেসিয়ার গুলো সব গলে যাবে। ঠিক তাই, আমরা এই আলোচনাটাতেই আসবো যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি কি ক্ষতিগ্রস্ত বা কি কি ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, বা কি কি ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং একই সঙ্গে এই ক্ষতির হাত থেকে নিজেদেরকে কিভাবে আমরা রক্ষা করব, আমরা সেই আলোচনায় আসবো। এবং সেই বিষয়ে আপনাদের জন্য রয়েছে একটা ভিডিও ক্লিপ, দেখুন। আমরা দেখেছি প্যারিস জলবায়ু সম্মেলন 2015। শক্তির ব্যবহার নিয়ে তোলপাড় হলো আলোচনা চক্র। আমরা সকলেই জানি, শক্তির ব্যবহার যে দেশ যত বেশি করে, সে দেশ তত উন্নত। অর্থাৎ উন্নত দেশগুলি শক্তির ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে। পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি বলতে কাজ করার সামর্থ্যকে বোঝায়। কাজ বা কার্য হচ্ছে বল বা বলাভিমুখী সরণের গুণফল। কৃতকাজের পরিমাণ দিয়েই শক্তির পরিমাপ করা হয়। তাই কাজের একক ও শক্তির একক অভিন্ন। সেই এককের নাম জুল। শক্তির একক অভিন্ন হলেও শক্তির রূপের বিভিন্নতা রয়েছে, যেমন যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, নিউক্লিয় শক্তি বা পরমাণু শক্তি, রাসায়নিক শক্তি, সৌর শক্তি প্রভৃতি। আমরা
আমরা আরো জানি শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। আবার মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। আর সেই অপরিবর্তনীয় শক্তির অপরিমিত ব্যবহার পৃথিবীর জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা গ্রহণ করছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। তারা মনে করছেন বিশ্ব উষ্ণায়নে কয়লা, খনিজ তৈলের মতো জীবাশ্ম জ্বালানির বিশেষ ভূমিকা রয়েছে। তাই সারা বিশ্ব জুড়ে শক্তির ব্যবহার নিয়ে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। আবার জীবাশ্ম জ্বালানির ভান্ডার ক্রমশ ফুরিয়ে আসছে। সে কারণেও সভ্যতাকে রক্ষা করতে ও অগ্রগমন সুনিশ্চিত করতে বিকল্প শক্তির ব্যবস্থা ও ব্যবহার খুবই জরুরি। বর্তমানে সভ্যতাকে সচল রাখতে শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় 32% শক্তি, পরিবহনে 28%, গৃহকর্মে 21% এবং বাণিজ্যিক ক্ষেত্রে 18%। আর ব্যবহৃত এই শক্তির 40.7% আসে খনিজ তৈল থেকে, কয়লা, পিট ইত্যাদি থেকে 10.1%, প্রাকৃতিক গ্যাস থেকে 15.2%, জৈব ও বর্জ্য থেকে আসে 12.4%, জলবিদ্যুৎ থেকে আসে 18.1% এবং অন্যান্য পুনর্নবীকরণযোগ্য শক্তিগুলি থেকে আসে 3.5%। পরিসংখ্যান থেকেই দেখা যাচ্ছে বিশ্ব সভ্যতা জীবাশ্ম জ্বালানির উপরেই বেশি নির্ভরশীল। কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী এইসব জীবাশ্ম জ্বালানির সীমিত ভান্ডারের কথা মাথায় রেখে ও পরিবেশ বান্ধব হিসেবে রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি বা নবায়নযোগ্য শক্তির ব্যবহার সমগ্র পৃথিবী জুড়েই ক্রমবর্ধমান। সারা পৃথিবীতে এখনো পর্যন্ত 30টি দেশ ইতিমধ্যেই তাদের মোট ব্যবহৃত শক্তির 20% পুনর্নবীকরণযোগ্য শক্তির ভান্ডার থেকে অর্জন ও ব্যবহার করাকেই সুনিশ্চিত করেছে। পৃথিবীর অন্যান্য দেশগুলিও শক্তির নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সুবিধার কথা বিবেচনা করে বিকল্প শক্তি হিসেবে নবায়নযোগ্য শক্তিকেই গুরুত্ব দিচ্ছে। বিকল্প শক্তি হিসেবে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস মূলত সূর্যালোক, বায়ু, বৃষ্টি, জোয়ার ভাটা, ওয়েভস বা ঢেউ এবং জিওথার্মাল হিট বা পৃথিবীর উত্তাপ। বিকল্প শক্তির ক্রমশ ব্যবহার বাড়ছে বিদ্যুৎ উৎপাদন, হট ওয়াটার বা স্পেস হিটিং, পরিবহন জ্বালানি ও গ্রামীণ শক্তির ব্যবহারের ক্ষেত্রে। 2014 সালের এক সমীক্ষায় দেখা যাচ্ছে গোটা পৃথিবীর মোট ব্যবহৃত শক্তির 19% আসছে ওই নবায়নযোগ্য শক্তি থেকে। ওই সমীক্ষা থেকে আরো জানা যাচ্ছে 2012-13 সালে উৎপাদিত বিদ্যুতের 22% এসেছে পুনর্নবীকরণযোগ্য শক্তি থেকে। আমেরিকা ও চীন বিকল্প শক্তির উৎপাদনে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে 2013 সালে। গোটা পৃথিবীতে ওই বছরে 214 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে বিকল্প শক্তির উৎপাদনে। তবে বিকল্প শক্তির উৎপাদন ও ব্যবহারে সবচেয়ে বেশি এগিয়ে আছে জার্মানি। আপনারা দেখলেন ভিডিও ক্লিপটা, এবং আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সঙ্গে, আপনারাও সেই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন, আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ফোন করুন আমাদের অনুষ্ঠানে সরাসরি। এবং যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে, এবং তা কিন্তু শুধুমাত্র আমাদের ডোমেস্টিক পারপাসে নয়, মূলত ইন্ডাস্ট্রিয়াল সেকশনে, ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাগুলোতে শক্তির ব্যবহার অফুরন্ত হচ্ছে। আমরা স্ক্রিনেতে একটু সেটা একটা চার্ট ফর্মে দেখে নিতেও পারি যে কোথায় কত % শক্তি ব্যবহৃত হচ্ছে। কিন্তু এত শক্তির ব্যবহার যেভাবে দূষণ বাড়িয়ে তুলছে, স্যারের কাছে আমি জানতে চাইবো যে স্যার, অপ্রচলিত শক্তির কথা আজকে সারা পৃথিবী জুড়ে বলা হচ্ছে। এই অপ্রচলিত শক্তির ব্যবহার বলতে আমরা ঠিক কি বুঝবো? হ্যাঁ, আজ অপ্রচলিত বলা হচ্ছে, বিকল্প বলা হচ্ছে, কিন্তু আর কিছুদিন বাদে এটাই প্রচলিত হয়ে যাবে। এখন অপ্রচলিত আমরা বলতে কি কি বুঝি? সৌরশক্তি। সৌরশক্তি হচ্ছে প্রধান অপ্রচলিত শক্তি। বায়ু শক্তি,
আপনার জৈব শক্তি এবং জলশক্তি, এছাড়াও তরঙ্গ শক্তি এবং আরো জিওথার্মাল যেটাকে আমরা বলি, সেই ধরনের কেউ সবই অপ্রচলিত শক্তি। এই কেন অপ্রচলিত? যেহেতু ব্যবহার এখনো সীমিত। ব্যবহার সীমিত, কিন্তু 1970-এর দশক থেকে মোটামুটি ভারতবর্ষ জুড়ে এই বিকল্প শক্তি ব্যবহার নিয়ে ক্রমশ ভারতবর্ষ ভাবনা চিন্তা করতে শুরু করেছে, তাই তো স্যার? হ্যাঁ, এবং 1982-তে ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস এটি স্থাপিত হয়েছে, যা 1992-তে মিনিস্ট্রি অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সে কনভার্টেড হয়েছে। তো এই যে নন কনভেনশনাল এনার্জি নিয়ে আজকে আমরা এত ভাবছি, তার মধ্যে বোধহয় অন্যতম একটা শক্তি তো বায়ু শক্তি বা জলশক্তি, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। সেইটা নিয়ে আমাদের যদি একটু ছোট করে বলেন। হ্যাঁ, ভারতবর্ষের ইতিহাসে কিন্তু সত্যি এই অপ্রচলিত শক্তির গৌরবময় ইতিহাস। কারণ ভারতবর্ষের আচ্ছা, এবং সেই মন্ত্রণালয়ের অধীনে প্রথম থেকেই যে যে শক্তিগুলো সারা ভারতবর্ষের একটা ম্যাপিং করে চালু করা হলো, তার মধ্যে বায়ু শক্তি হচ্ছে অন্যতম প্রধান। সৌরশক্তি তো আছেই, বায়ু শক্তিতে ভারতবর্ষে এখন বলা যেতে পারে যে প্রায় শতকরা 9% ভারতবর্ষে যত আপনার শক্তি এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদিত হয়, তার শতকরা 9% কিন্তু আসে বায়ু শক্তি থেকে। সেটা একটা বিশাল ব্যাপার। এবং টোটাল অপ্রচলিত শক্তি হচ্ছে 12%, তার মধ্যে 8 থেকে 9% হচ্ছে একা বায়ু শক্তি। আচ্ছা, 8 থেকে 9% শুধু বায়ু শক্তি। আচ্ছা, এটা আমরা কলকাতায় বা পশ্চিমবঙ্গে বসে আমরা অনুভব করতে পারি না, কিন্তু তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত অঞ্চলে, মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে বায়ু শক্তি ব্যবহার আছে। কোস্টাল বেল্ট এই কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে। ঠিক, আপনাদের সঙ্গে কথা বলার জন্য কোনো দর্শক বন্ধু ফোনে অপেক্ষা করে রয়েছেন, আমরা একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো হ্যালো, আচ্ছা নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, নমস্কার, আমি বলছি যে এই উনি বললেন ডক্টর চক্রবর্তী বললেন যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে গ্যাসগুলো বেরোয় সেগুলো ওজোন লেয়ারকে ফুটো করে দিচ্ছে, তাই আল্ট্রাভায়োলেট রে ঢুকছে। কিন্তু আমি বলছি যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন সেটা করছে, সেটা একটু জানতে চাইছি ওদের কাছে। হ্যাঁ, একদম ঠিকই তাই। আপনি যেটা বলেছেন যে একই সঙ্গে আমাদের প্রফেসর চক্রবর্তী যেটা বলছিলেন যে গ্রিন হাউস গ্যাসেস অ্যাজ ওয়েল অ্যাজ সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, যেটা রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশন এখান থেকে যেটি নির্গত হয়, সেটা অসম্ভবভাবে ওজোনকে ডিপ্লিশন করছে। এবং তার ফলে এখন কিন্তু সিএফসি ফ্রি ফ্রিজ বা এয়ার কন্ডিশন এটা কিন্তু তৈরি হচ্ছে। এখন সেই তৈরির দিকেও আমরা যাচ্ছি, তাই তো? ঠিক তাই, আপনি একদম সঠিক জায়গা আমাদের সকলের জন্য বলেছেন। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সেগুলো তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল। গ্রিন হাউস গ্যাসের জন্য আমাদের ওজোন লেয়ারটা ডিস্টার্ব হচ্ছে, গ্রিন হাউস গ্যাসের জন্য আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্রিন হাউস গ্যাসই হচ্ছে সমস্ত কিছু এই পরিবেশকে বিঘ্নিত করার মূল কারণ। এই গ্রিন হাউস গ্যাসের মধ্যে সমস্ত গ্যাসই রয়ে গেছে, ওগুলোও রয়ে গেছে, সবটাই রয়েছে। ঠিক তাই। যে বায়ু শক্তির কথা আপনি বলছিলেন, বায়ু শক্তি তো 1986 এই সময় ভারতবর্ষের কোস্টাল এরিয়াগুলোতে, যেগুলোতে স্যার আপনি বলছিলেন যে তামিলনাড়ু, গুজরাট, এই জায়গায় ওড়িশা, সেই জায়গাগুলোতে এই কেন্দ্র তৈরি হয়েছে। আজকে এটা কতটা গুরুত্বের জায়গায় রয়েছে এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বা জলবিদ্যুৎ শক্তি সেটাই বা কিরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমরা সেই নিয়ে আলোচনায় ফিরবো আপনাদের সঙ্গে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে মা দাঁড়াও, সব ময়লা একসাথে ফেলো না। দেখো মা, এগুলো পচে, তাই এগুলো সবুজ বালতিতে, আর এগুলো প্লাস্টিক, এগুলো পচে না, তাই এগুলো লাল বালতিতে। বুঝেছো তো মা? বুঝেছি। সঠিক স্থানে আমরা সবাই ফেলি আবর্জনা।
ঘটেছে এখানে। তাদের সঙ্গে থাকছে ফান এবং অবশ্যই আড্ডা। আমি তো থাকছি এবং আমার সঙ্গে থাকছে বেশ কিছু পরিচিত মুখ এবং বেশ কিছু নতুন মুখ। আমরা আছি, আমরাও আছি, আমরা তো আছি, আমরাও আছি, আমরা আছি। আমরাও আছি। দেখতে হলে চোখ রাখতে হবে মঙ্গল থেকে শুক্রবার রাত 9টা 10-এ। যদি কোনো কারণে মিস হয়ে যায় আমরা আবার থাকছি রিপিট টেলিকাস্ট নিয়ে বৃহস্পতি থেকে রবি সকাল 8টা 40-এ। শুধু আমরা। কম ওজনের পরিমাপ, অসম্পূর্ণ তথ্য, ভেজাল, বাজারে বেরোলে এগুলোর প্রতি লক্ষ্য তো রাখতেই হয়। কোথাও দুধে জল, তো কোথাও ডালে পাথর মেশানো, কোথাও ওজনে কম বেশি, তো কোথাও আপনাকে ছোট ছোট কথা জানায় না। অনেক লোক এমনই ব্যবসা কে জানি কত ধরনের অনুচিত পদ্ধতিতে গ্রহণ করে। তা থেকে বাঁচুন, সাবধান হয়ে যান। যে কোনো জিনিস পুরো পরীক্ষা নিরীক্ষা করে কিনবেন। নিজের অধিকার নিয়ে জানুন। জাগো গ্রাহক, জাগো। আমরা ফিরে এলাম আমাদের আলোচনায় হ্যালো বসুন্ধরায় আপনাদের সঙ্গে। যে বিষয়ে কথা বলছিলাম সেই বিষয়ে আমাদের কোনো দর্শক বন্ধু ফোনেও বোধহয় রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বসুন্ধরা থেকে বলছো না? হ্যাঁ, ওই ওজন স্তরটা পৃথিবী থেকে কত কিলোমিটার উপরে রয়েছে, তার প্রেস কতটা, তার টেম্পারেচার কতটা, সেগুলো একটু জানতে চাইছিলাম। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? নদিয়া থেকে তপন রায় বলছি। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে? না, যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, উনি ওজোন লেয়ার সম্বন্ধে একটু জানতে চাইছিলেন, যদিও আজকে আমাদের প্রবলেমের মধ্যে বোধহয় খুব ডিটেলে এটা যাওয়ার দরকার নেই। স্যার যদি একটু ছোট্ট করে ওজোন লেয়ার সম্বন্ধে বলে দেন, দ্য ইম্পর্টেন্স অফ ওজোন লেয়ার। ওজোন লেয়ার তো আমাদের বায়ুস্তরের উপরেই রয়েছে, যেটা বললো যে প্রথমে ওজোন লেয়ারের পাশে, তারপরে আমাদের বায়ুস্তরের ভিতরে ঢুকে আর কি। এবং সেই ওজোন লেয়ার কিন্তু পৃথিবীর সর্বত্রই রয়েছে, এমন নয় যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় শুধু রয়েছে। ঠিক, এবং সেইটা ক্ষতিগ্রস্ত হচ্ছে চূড়ান্তভাবে। এই ক্ষতির জায়গাটা তো আমরা দেখলাম, কিন্তু তার সমস্যা, সেই সমস্যার সমাধান তো আমাদের কি করতে হবে, আমরা নিশ্চয়ই সেটা পারবো। আর সেই বিষয়ে দেখুন আরো একটা ভিডিও ক্লিপ আপনাদের জন্য। আমাদের দেশ ভারতবর্ষই পৃথিবীতে প্রথম বিকল্প শক্তির জন্য আলাদা একটি সরকারি মন্ত্রক গঠন করে 1980 সালে, মিনিস্ট্রি অফ নন কনভেনশনাল এনার্জি বা অপ্রচলিত শক্তি মন্ত্রক। বর্তমানে সেটির নাম হয়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক বা মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। 2014 সালের ডিসেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী সারা ভারতে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের মোট পরিমাণ 33,791.74 মেগাওয়াট। ভারতের গ্রামোন্নয়নে নবায়নযোগ্য শক্তি এক বিশেষ ভূমিকা রয়েছে। নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জির ব্যবহার এবারের প্যারিস সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এই সম্মেলন অত্যন্ত গুরুত্ব দিয়ে স্বীকার করেছে পুনর্নবীকরণযোগ্য শক্তি আগামী পৃথিবীর ভবিষ্যৎ। আর এই শক্তির উৎস হিসেবে 10টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. স্পেস বেসড সোলার পাওয়ার, যার মূল উৎস সূর্য। মহাশূন্যে সোলার ফার্ম স্থাপন করে সেখান থেকে পৃথিবীতে নিরন্তর শক্তির সরবরাহ জারি রাখা। এই প্রযুক্তি ব্যয়বহুল হলেও অদূর ভবিষ্যতে এটি শক্তি উৎপাদনে অন্যতম হাতিয়ার হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 2. হিউম্যান পাওয়ার বা মনুষ্য শক্তি, মানুষের কার্যক্ষমতা অথবা মানুষের দেহের উত্তাপ ও শক্তি উৎপাদনের উপায় হতে পারে। এই প্রযুক্তিও বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। 3. টাইডাল পাওয়ার বা জোয়ারের শক্তি, সমুদ্রের ঢেউ ও জোয়ারের শক্তিকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন তো মানুষের করায়ত্ত। অস্ট্রেলিয়াও এই বিষয়ে নতুন পথ দেখিয়েছে। 4. হাইড্রোজেন, হাইড্রোজেনের উচ্চ শক্তিকে কাজে লাগিয়ে মহাকাশ অভিযান পরিচালিত হয়ে এসেছে। বর্তমানে রাশিয়া এরোপ্লেন চালাতে ও বিভিন্ন গাড়ির কোম্পানিগুলি এই শক্তির ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন দেশে হাইড্রোজেন ফিলিং স্টেশনও তৈরি হয়েছে। 5.
জিওথার্মাল হিট ফ্রম লাভা। ভূগর্ভে থাকা লাভার উত্তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ফিলিপিন্স ও আইসল্যান্ড তার প্রকৃষ্ট উদাহরণ। 6. নিউক্লিয়ার ওয়েস্ট বা পরমাণু বর্জ্য। নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি, যাকে কাজে লাগিয়ে আমেরিকা তাদের বিদ্যুতের 20% উৎপাদন করছে। এই নতুন প্রযুক্তি গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে না। 7. সোলার উইন্ডো বা সৌর জানালা। সূর্যালোককে কাজে লাগিয়ে সারা পৃথিবী জুড়ে এই পদ্ধতিতে শক্তির উৎপাদন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। খরচও কমছে দিনকে দিন। ইউরোপী পথিকৃৎ সবচেয়ে এগিয়ে জার্মানি, স্পেন ও পিছিয়ে নেই। ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে এই সৌর জানালার ব্যবহার গুরুত্ব পেয়েছে। 8. জৈব জ্বালানি বা বায়োফুয়েলস। ঘাসকে কাজে লাগিয়ে আমেরিকা ও রাশিয়া বিস্তৃত ভূমির সাহায্যে এই শক্তির উৎপাদন বাড়াচ্ছে। 9. ফ্লাইং উইন্ড ফার্মস। বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে শক্তির উৎপাদন। ভারত এই প্রযুক্তিতে শক্তি উৎপাদনে সারা পৃথিবীতে 5ম বৃহত্তম। এর মাধ্যমে ভারতে 22,465.03 মেগাওয়াট শক্তি উৎপাদিত হয়। 10. ফিউশন। এই পরমাণু প্রযুক্তির প্রয়োগ নিয়ে বিতর্ক আছে, কিন্তু উন্নত দেশগুলি একে অপরের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে এই প্রথায় শক্তি উৎপাদনে। ভারত সরকার বিকল্প শক্তির ব্যবহারের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধ ও দূষণ নিয়ন্ত্রণে আন্তরিক। জনগণের সচেতন সহযোগিতা সেই আন্তরিকতায় সহায়ক শক্তি হয়ে উঠুক। এই সহায়ক শক্তি আমাদের অত্যন্ত দরকার, আপনারা সকলেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং সেই সহায়ক শক্তি হিসেবে ব্যবহৃত হতে পারে যে সমস্ত বিকল্প শক্তি বা অপ্রচলিত শক্তি, সেই শক্তিগুলোর মধ্যে আরো একটি অন্যতম হলো বায়োফুয়েল, যেখানে আখ, ভুট্টা, বাঁশ প্রভৃতি গাছকেও ব্যবহার করা হচ্ছে এই বায়োফুয়েল জেনারেশনের জন্য। একই সঙ্গে যে বিভিন্ন রকমের কাউ ডাং প্রধানত, সেইখান থেকে গ্যাস প্ল্যান্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হচ্ছে, যে বায়োগ্যাসের মধ্যে মিথেন এবং কার্বন ডাই অক্সাইড রয়েছে, আর সেখান থেকেও কিন্তু শক্তি উৎপন্ন হচ্ছে। এগুলো আমাদের দেশে এখন ব্যবহার করা চলছে, কিন্তু তার সঙ্গে যেটা সবচেয়ে জনপ্রিয় হতে চলেছে সেটা হচ্ছে সৌরশক্তির ব্যবহার। এবং এই সৌরশক্তির ব্যবহারই কিন্তু আগামী দিনে একটা বড় ভূমিকা পালন করতে পারে পৃথিবীর বোধহয় সব ক্ষেত্রে, তাই তো? একদম। আমি সেই জায়গাতেই প্রথমে স্যারের কাছে আসবো। স্যার, এই সৌরশক্তির ব্যবহার নিয়ে আপনি যদি ইন জেনারেল আগে একটু বলেন। সৌরশক্তি ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর প্রধান শক্তি। আমরা তো সবাই জানি যে সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সৌরশক্তি। ঠিক। সারা পৃথিবীতে যে পরিমাণে সৌরশক্তি আপতিত হয় তার ভূপৃষ্ঠে, তার 0.1%, অর্থাৎ 1000 ভাগের 1 ভাগ যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলেই পৃথিবীর সমস্ত শক্তি আমাদের সমাধান হয়ে যাবে। আচ্ছা। এবং এটা অফুরন্ত শক্তি, এই শক্তির শেষ নেই। ঠিক। আমরা জানি যে স্পেস বেসড সোলার প্ল্যান্ট, এইটা নিয়ে কাজ করছেন প্রফেসর চক্রবর্তী। প্রফেসর চক্রবর্তী, সেই বিষয়ে যদি একটু বলেন যে হোয়াট ইজ স্পেস বেসড সোলার প্ল্যান্ট? স্পেস বেসড সোলার প্ল্যান্ট প্র্যাকটিক্যালি পৃথিবীতে কাজ শুরু হয় ইন দ্য ইয়ার অফ 1968। ইউএস এর ডক্টর পিটার যখন নাকি শুরু করেছিলেন স্পেস বেস সোলার প্ল্যান্টের কথা চিন্তা করে, এবং নাসার জন্য পাওয়ার কিভাবে আমরা স্পেসের মধ্যে তৈরি করে সেটা পৃথিবীতে নিয়ে আসতে পারি। কেননা সৌরশক্তি যখনই আমরা চিন্তা করি, সূর্যের আলো সারা 24 ঘন্টার মধ্যে 1/3 ম্যাক্সিমাম টাইম আমরা পেতে পারি, বাকি সময় 2/3 কিন্তু আমরা সূর্যের আলোটা ওই পার্টিকুলার প্ল্যান্টের ওপর পাবো না। তাহলে 24 ঘন্টা যদি নিরবচ্ছিন্ন সূর্যের আলোটাকে ব্যবহার করতে হয়, তাহলে আমরা এই পৃথিবীর উপরে চলে যেতে হবে, স্পেসে চলে যেতে হবে। কিন্তু সেটা এত ব্যয়বহুল প্রজেক্ট ছিল, ডিউরিং ইয়ার অফ 1980 রোনাল্ড রেগান যখন নাকি প্রেসিডেন্ট ছিলেন ইউএসএ, উনি সেই প্রজেক্টটাকে বন্ধ করে দেন। তারপর থেকে এই প্রজেক্ট নিয়ে নানান রকম ভাবে বিভিন্ন ছোট ছোট গবেষণা চলছিল। রিসেন্টলি জাপান ডিসাইড করেছে বাই
2030 প্র্যাকটিক্যালি 1 কিলোওয়াট পাইলট প্রজেক্ট চালু করবে, যার 1 কিলোওয়াট পাইলট প্রজেক্টটা তৈরি করা হবে স্পেসে, তার এনার্জিটা চলে আসবে আমাদের ভারতবর্ষে। সেটা করার জন্য প্র্যাকটিক্যালি একটা মানে সেখানে আমরা যেরকম নর্মালি সোলার সেল দিয়ে বা সৌর কোষ দিয়ে সৌর শক্তিটাকে বা সোলার লাইটটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি, সেরকম ভাবে কিন্তু স্পেস বেসড সোলার পাওয়ার সিস্টেম সেরকম ভাবে ডাইরেক্টলি ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করা হয় না। সেখানে সূর্যের আলোটাকে মাইক্রোওয়েভে কনভার্ট করা হয়। তো মাইক্রোওয়েভে কনভার্ট করার পর সেই সূর্যের আলো কনভার্টেড যখন হলো মাইক্রোওয়েভে, সেই মাইক্রোওয়েভটাকে ট্রান্সমিট করা হয় ওয়্যারলেস সিস্টেমে একটা দূরবর্তী অঞ্চলে। সেইখান থেকেই শক্তিটাকে ব্যবহার হ্যাঁ, করা যায়। মাইক্রোওয়েভটাকে আপনার কাছে এই বিষয়টা জানবো, কিন্তু তার আগে কোনো দর্শক বন্ধু আপনাদের থেকে কিছু জানতে চাইছেন। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি সিউড়ি থেকে জানাচ্ছি সরকার। আচ্ছা, বলুন। ঊর্জা দিবস বলে যে একটা পালন করা হয়, সেটা কি আমি জানতে চাই। আরেকবার বলুন। ঊর্জা দিবস। ঊর্জা দিবস, ঊর্জা দিবস। আচ্ছা আচ্ছা। আসলে ঊর্জা দিবস এনার্জি ডে বলা হয় আমাদের। আমরা 5th মে আমরা কি সোলার এনার্জি ডে বলি, ইন্টারন্যাশনাল সোলার এনার্জি ডে, সেটাকেই ঊর্জা দিবস বলে পালন করা হয় আর কি। সারা পৃথিবীতে বলা হয় যে ওই 5th মেটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ দ্য হাইয়েস্ট সোলার রেডিয়েশন ইন্টেন্সিটি অন অ্যান অ্যাভারেজ গ্লোবালি। তো সেই দিবসটাকে সোলার ইন্টারন্যাশনাল সোলার এনার্জি সোসাইটি তারা চিহ্নিত করেছে যে এটাকে ঊর্জা দিবস হিসাবে পালন করা। আচ্ছা, ওই বিশেষ দিনটা সেলিব্রেট করা হয়, কিন্তু যাতে সারা বছর আমরা সেটা পালন করতে পারি সেইটা খেয়াল রাখতে হবে আমাদের সকলে। আরো কোনো দর্শক বন্ধু ফোনে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি বাঁকুড়া থেকে সুদর্শন চক্রবর্তী বলছি। আচ্ছা, সুদর্শন বাবু, কি জানতে চাইছেন? স্যার, আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট আছে, পোল্ট্রি ফার্মের ওয়েস্টটি আমরা বায়োগ্যাস জেনারেট করি, করে সেটা রান্নাটা করি। বাহ। কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে ওয়েস্টেজ বেরোয়, ডেলি প্রায় 1.5 টন। আমি চাইছি এই ওয়েস্টেজটা ইউজ করে ইলেকট্রিসিটি জেনারেট করতে, কিন্তু আমি প্রপার চ্যানেল, প্রপার দপ্তর পাচ্ছি না যেখানে গিয়ে আমার এই প্রপোজালটা বলতে পারি। কেভিআইটি একটা করে দিয়ে গেছে আমাকে বহুদিন আগে, সেটা দিয়ে রান্না চলছে, এর বাইরে ওরা কিছু বলতে পারছে না, শুধু এদিক ওদিক যাও, এটাতে যাও, টাকা যাও করছে। এক্সাক্ট নাম্বার আমাকে বলুন বা যোগাযোগের ঠিকানা একটু বলুন, দেখাতে গেলে ঠিকঠাক কাজ হবে, তিনি ঠিকঠাক আমাকে এটা করতে সাহায্য করবেন। তাহলে আমি আমার পুরো পোল্ট্রি ফার্মটাকে ইলেকট্রিসিটি ফ্রি করে নিতে পারবো। ঠিক ঠিক। আপনার বায়োগ্যাসটাকে ইউজ করে আপনি সেটা করতে চাইছেন? না, উনি কি চাইছেন, উনি যে বায়োগ্যাস তৈরি করছে, উনি তাতে যে ওয়েস্টটা হচ্ছে অর্থাৎ যে সেইটাকে উনি ইলেকট্রিসিটি করতে চাইছেন। আসলে বায়োগ্যাসটাকে আপনি তো রান্নার কাজে ব্যবহার করছেন, বায়োগ্যাসটাকে আপনি অ্যাকচুয়ালি বায়োগ্যাস ইঞ্জিন দিয়ে ইলেকট্রিসিটির কাজে ডাইরেক্টলি ব্যবহার করতে পারতেন। আর আপনার যে কোনো বায়োডাইজেস্টারে কিছু আপনার ফিল্টার থাকবেই, এবং সেটাকে নর্মালি ফার্টিলাইজারের কাজে লোকে ব্যবহার করে। আপনি যেটাকে আবর্জনা বলছেন সেটাকে কিন্তু ও কাজে, ফার্টিলাইজারের কাজে বা অন্যান্য কাজে ব্যবহার করা যায়। আর যে ইলেকট্রিসিটি করতে চাইছেন সেটাকে আপনি রান্নার কাজে ব্যবহার করছেন। বায়োগ্যাস ইঞ্জিন আছে, আজকাল ভারতবর্ষে বায়োগ্যাস ইঞ্জিন তৈরি হয়, বিভিন্ন মাপের তৈরি হয়, 15 কেভি থেকে আরম্ভ করে 25 কেভিএ, এবং তার কাজে আপনি সেইটা কিনে যদি ওই আপনার যে এক্সট্রা যে গ্যাসটা যেটা বেরোচ্ছে, যেটাকে আপনি রান্না না করে সেটার সঙ্গে আপনি যদি ফিট করেন, তাহলে আপনি ইলেকট্রিসিটি পেয়ে যাবেন। খুব ভালো সাজেশন। এই ব্যাপারে আপনি যোগাযোগ করতে পারেন। বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমরা ছোট্ট বিরতির পর আবার এই আলোচনায় ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাজার যে কখন আসবে? মা দাঁড়াও, সব ময়লা একসাথে ফেলো না। দেখো মা, এগুলো পচে, তাই এগুলো
নমস্কার, আমি সুপর্ণা। শুরু করছি বিশ্ব পরিবেশ সংবাদ। সি লায়ন, আমরা যাকে জানি সিন্ধু কুটুব নামে, 2013 সালের পর থেকে ওদের মধ্যে এক অদ্ভুত লক্ষণ দেখা যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে ওরা, স্মৃতি হারিয়ে খাবারের খোঁজ করতে ভুলে যাচ্ছে ওরা, ফলে দুর্বল হয়ে পড়ছে ওদের শরীর। ক্যালিফোর্নিয়ার উপকূলে এক প্রকার জলজ উদ্ভিদের বিষক্রিয়ায় এরকমটা হচ্ছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। ওই জলজ উদ্ভিদগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করত ওরা। বিজ্ঞানীদের অনুমান, সমুদ্রের জলের উত্তাপ বেড়ে যাওয়া এবং কৃষি ক্ষেত্রের ক্ষতিকারক রাসায়নিক সমুদ্রের জলে এসে মেশায়, এমনটা হচ্ছে। বর্তমানে সমুদ্রের নিচে মেরিন আলগে প্রজাতির এই উদ্ভিদের বড্ড বেশি বাড়ন্ত। বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, এই সমস্যা শুধু সিন্ধু কুটুবদেরই ক্ষতি করছে তা নয়, শিল, সমুদ্র ডলফিনদের মতো প্রজাতির সামুদ্রিক প্রাণীদের মধ্যেও এই অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, 1998 সালে গৃহকাজে ব্যবহৃত অ্যাসিডের কারণে স্নায়বিক রোগে শিকার হয়েছিল ওরা। ওদের সাধারণত দেখা যেত চীন দেশের নদীতে, আজ আর ওদের বড় একটা দেখা যায় না। ঘোষিত হয়েছে ওরা বিলুপ্ত প্রায় প্রজাতি হিসেবে। কিন্তু সেদিন হঠাৎই চংকুইং শহরের কাছে এক নদীর জলে গুহার ধারে এই উভচরের দেখা মিলল। প্রথমে এক জেলের চোখে ধরা দেয় প্রাণীটি, তারপর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে যথাস্থানে রক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রাণীটিকে। বিলুপ্ত প্রায় প্রজাতির এই দৈত্যাকৃতি চাইনিজ সালামান্দারটির ওজন বিশ্ব পরিবেশ সংবাদের পর আমরা আবার ফিরে এলাম সেই আলোচনাতেই। আর সত্যিই তাই, প্রচলিত শক্তিকে গুড বাই করতে গেলে বোধহয় প্রয়োজন বিকল্প শক্তি, আর যার অন্যতম হলো সৌরশক্তি, যে কথা প্রফেসর চক্রবর্তী বলছিলেন। এই জায়গা থেকে আমি আসলে স্যারের কাছে জানতে চাইব যে স্পেস বেসড রিসার্চ লেভেলে রয়েছে, কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যালি কতটা এক্সিকিউট করা গেছে আমাদের মতো দেশে? স্যার, আপনি কি বলবেন? হ্যাঁ, আমাদের দেশে অনেকটাই করা গেছে। আপনার 2010 সালে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটা ন্যাশনাল জওয়াহরলাল নেহরু সোলার এনার্জি মিশন বলে একটা প্রোগ্রাম লঞ্চ করেছিলেন, যার প্রায় 50,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করার কথা হয়েছিল। এবং সেখানে বলা হয়েছিল যে 2022 সালের মধ্যে 20,000 মেগাওয়াট সোলার আমাদের দেশে চালু করতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মোদিজি এসে এই মাত্রাকে, সীমাকে উনি আরো অনেক বাড়িয়ে দিলেন। উনি বললেন যে 20,000 মেগাওয়াটে চলবে না, আমাদের 100,000 মেগাওয়াট, অর্থাৎ আমার 100 গিগাওয়াট করতে হবে। এবং আপনার তার সঙ্গে বায়ু বা অন্যান্য শক্তি মিলিয়ে 175 গিগাওয়াট করতে হবে, যেটা আমাদের ভারতবর্ষের পক্ষে একটা বিশাল একটা ভূমিকা পালন করবে সৌরশক্তি। এর জন্য উনি যেটা করলেন সেটা হচ্ছে যে সমস্ত পাবলিক সেক্টর গুলোকে নির্দেশ দিলেন যে তারা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, তাদের নিজেদের যে যে বাড়ি আছে, জমি আছে, এমনকি আপনার এই অল ইন্ডিয়া টিভি এবং দূরদর্শন এবং রেডিও, সেখানেও নির্দেশ এসছে যে তাদের যে অধিকৃত যে সমস্ত বাড়ি আছে, যা জমি আছে, সেখানে তার 60% জমিতে আমাদের সৌরশক্তি ব্যবহার করতে হবে। তারপর পাবলিক সেক্টর গুলোতে বলা হচ্ছে কলেজ, স্কুল, কলেজ, মানে সেখানে সোলার প্ল্যান্ট তৈরিও সোলার প্ল্যান্ট বসাতে হবে। 60% রুফটপ সোলার প্ল্যান্ট তৈরি করতে হবে। এবং সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট রুফটপ একটা বলা হয়েছে যে 100 গিগাওয়াট, যেটা দুটো ভাগ করা হয়েছে,
তার 40% 40 গিগাওয়াট বলা আছে রুফটপ প্রোগ্রামে। এই রুফটপ প্রোগ্রাম প্রফেসর চক্রবর্তী আপনার কলেজেও বোধহয় আপনারা করেছেন, সেটা নিয়ে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে দাঁড়িয়ে রয়েছি। এটার সাফল্য কতটা এসছে একটু বলুন যদি। আমি সঙ্গে একটু স্লাইড দেখাতে চাইছি। রুফটপ পাওয়ার প্ল্যান্ট আমাদের হেরিটেজে 100 কিলোওয়াট পিক রুফটপ পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে দুটো বিল্ডিং, এ বিল্ডিং এবং বি বিল্ডিং এর উপর, এবং এটা 2010-এ ইনোভেট করা হয়। এবং সেখান থেকেই মানে চিন্তা করতে হবে আমাদের আগামী দিনের পৃথিবীতে যত বেশি সম্ভব সূর্যের আলো ব্যবহার করে যদি আমাদের শক্তি তৈরি করতে হয়, এবং এইরকম ভাবে শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে এসে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে এসে রুফটপ পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর যে মিশন 100 গিগাওয়াট সোলার পাওয়ার, তার জন্য 500টা সোলার পার্ক তৈরি হবে, প্রত্যেকটা 500 মেগাওয়াট করে সোলার পার্ক তৈরি হবে। তার সঙ্গে যদি প্রতিটা রুফকে ইউজ করা যায়, যে জমি নিয়ে আমাদের সমস্যা, জমি নেই বলে আমরা সোলার প্ল্যান্ট করতে পারবো না, সেটাকে ওভারকাম করতে পারবো যদি আমরা ছাদের উপরে ব্যবহার করে এই প্ল্যান্টগুলো তৈরি। 2010 থেকে করছেন, এখন নিশ্চয়ই সেটা সফলভাবে চলছে, তাই তো? তার মানে পশ্চিমবঙ্গের বুকে এইটা কিন্তু সাফল্য পেয়েছে সৌরশক্তির ব্যবহার। আপনারা দুজনেই সেই বিষয়ে বলি একদম শেষে দাঁড়িয়ে স্যার কি আপনার ওই যেটাকে বলা হয় যে অর্থনৈতিক গ্রহণযোগ্যতা, সৌরশক্তি এখন তাপবিদ্যুৎ শক্তির সঙ্গে প্রায় কম্পিটিটিভ হয়ে গেছে, যেটাকে আমরা বলি গ্রিড প্যারিটি। অর্থাৎ এখন সৌরশক্তি বসিয়ে আপনি যে দামে আপনার তাপবিদ্যুৎ করতে হতো, প্রায় তার কাছাকাছি দামে সৌরশক্তি চলে এসছে। প্লাস আপনি বোনাস পাচ্ছেন যেখানে পরিবেশ দূষণ হচ্ছে না। পরিবেশ দূষণ ভবিষ্যতে আপনাকে সৌরশক্তির দিকে যেতেই হবে একদমই। এবং এই কথা বলা হচ্ছে যে একটি মাত্র ডিশ সোলার কুকার ব্যবহার করলে বছরে 10টা এলপিজি সিলিন্ডার ব্যবহার কিন্তু কমাতে পারি আমরা। অর্থাৎ আমরাই পারি পরিবেশকে নির্মল করতে। তাই সাধারণ মানুষ হিসেবে আমরা সব সময় চেষ্টা করব শক্তির অপচয়টাকে রোধ করতে। এইটা বোধহয় আমরা পারি। প্যারালালি তো বিকল্প শক্তির ব্যবহার চলছে। এই আশা নিয়ে পরিবেশকে আরো নির্মল, আরো স্বচ্ছ, আরো সুন্দর করে তোলবার অঙ্গীকার নিয়ে শেষ করছি আজকে ডিডি বসুন্ধরা। অনুষ্ঠানের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকলকে নমস্কার। আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি, আমাদের প্রাণ, আমাদের বেঁচে থাকার আখ্যা। প্রতি সোমবার বিকেল 4টে, পুনঃপ্রচার মঙ্গলবার সকাল 9:30। देखो